আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমি তাসলিমা বেগম মিনি, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। শ্রেণী দশম, বিষয় হিসাব বিজ্ঞান। আমাদের আজকের আলোচনার বিষয় আর্থিক বিবরণী, বোর্ডের প্রশ্ন সমাধান। আমরা আজকে ঢাকা বোর্ডের 2019 সালের সৃজনশীল 1 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু কোশ্চেনটা লক্ষ্য করো। সুহানা এন্টারপ্রাইজের 31 ডিসেম্বর 2017 সালের রেওয়া মিল ও অন্যান্য তথ্যাদি নিম্নরূপ। সুহানা এন্টারপ্রাইজের রেওয়া মিল 31 ডিসেম্বর 2017। আমাদের 1 নাম্বার ক্রমিক নং 1-এ আছে কি মজুদ পণ্য 1/1/2017, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য 25,000 টাকা, পণ্য ক্রয় 60,000 টাকা, পণ্য বিক্রয় 1,30,000 টাকা, দেনাদার 80,000 টাকা, পাওনাদার 25,000 টাকা, ভাড়া প্রাপ্তি 15 মাস 30,000 টাকা। আন্তঃপরিবহন অর্থাৎ ক্রয় পরিবহন 2,000 টাকা, বিমা সালামি 30/4/18 সাল পর্যন্ত বাৎসরিক। তার মানে আমাদের যে 17 সালে অঙ্কটি করব সেখানে হচ্ছে 8 মাস ধরতে হবে, আর বাকি 4 মাস 30/4 যেহেতু, তার মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত পরবর্তী মাসে দেওয়া আছে, অর্থাৎ অগ্রিম 4 মাসের। তাহলে এখানে কি বিমা সালামি হচ্ছে 2,400 টাকা, পণ্য ফেরত অর্থাৎ এটি ক্রয় ফেরত, বিক্রয় ফেরত হচ্ছে 4,000 টাকা, আমদানি শুল্ক 16,600 টাকা, 10% ঋণ 50,000 টাকা, ব্যাংক জমা 50,000 টাকা, ব্যাংক জমার সুদ দেওয়া আছে 5,000 টাকা, ডেবিট এবং ক্রেডিট দিকে মোট যোগফল কত দেখতে পাচ্ছি আমরা 2,40,000 টাকা। আমাদের অন্যান্য কিছু তথ্যাদি অর্থাৎ সমন্বয় দেওয়া আছে। অবিকৃত পণ্যের মজুদ 25,000 টাকা মূল্যায়ন করা হয়েছে, অর্থাৎ এটি সমাপনী মজুদ পণ্য। দেনাদারি 2,000 টাকা আদায়যোগ্য নয়, অর্থাৎ এটি কুঋণ অর্থাৎ খারাপ ঋণ, এটি আদায়যোগ্য নয়, দেনাদারের পরিমাণ কি হয়ে যাবে, কমে যাবে। অলিখিত বহি ফেরত 3,000 টাকা হচ্ছে ক্রয় ফেরত, বই ফেরত অর্থাৎ ক্রয় ফেরত হচ্ছে 3,000 টাকা। আমাদের উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে অপরিচালন আয়ের পরিমাণ নির্ণয় করো। খ হচ্ছে উদ্দীপকের আলোকে মোট মুনাফা অথবা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। গ প্রশ্নে সুহানা এন্টারপ্রাইজের দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাই নির্ণয় করো। তাহলে আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি, আমরা অঙ্কটি সমাধান করি। শিক্ষার্থীরা, আমাদের প্রথম প্রশ্নে কি ছিল, কয়ে যে অপরিচালন আয়ের পরিমাণ নির্ণয়। তোমাদের বইয়ে এখন কি আছে, এটা হচ্ছে অন্যান্য আয় হিসাবে এখন দেওয়া আছে। অন্যান্য আয়টাই হবে অপরিচালন আয়। আমি তোমাদের সুবিধার জন্য অন্যান্য আয়টা লিখে নিচ্ছি। অন্যান্য আয়, যেহেতু আমাদের প্রশ্নে আছে অপরিচালন আয়, এটা 2017 সালের যে বোর্ডের বইটা সেইখানে এটা অপরিচালন আয় হিসাবে ছিল। এখন নতুন বই আবার সংস্করণ করা হয়েছে, সেখানে আছে এটা অন্যান্য আয়। তাহলে সুহানা এন্টারপ্রাইজের অন্যান্য আয় অথবা অপরিচালন আয়ের পরিমাণ নির্ণয়। আমরা এখানে পাবো কি, এখানে ভাড়া প্রাপ্তি, ভাড়া থেকে, কারণ ব্যবসার উদ্দেশ্য ভাড়া দেওয়া না, ব্যবসার উদ্দেশ্য যেটা থাকবে সেটা থেকে যে আয়টা হবে সেটাই হবে আমাদের পরিচালন আয়। এছাড়া অন্যান্য যে আয়গুলো থাকবে সেগুলো হচ্ছে অপরিচালন আয়। তাহলে ভাড়া প্রাপ্তি আমাদের প্রশ্নে আছে 30,000 টাকা এবং ব্র্যাকেটে দেওয়া আছে 15 মাস। তাহলে ভাড়া প্রাপ্তি হচ্ছে আমাদের 30,000 টাকা, যেহেতু 15 মাস, আমরা 1 বছরের হিসাবকাল ধরে আমরা অঙ্ক করি। আমরা যে হিসাব বিজ্ঞানের নীতিগুলো আলোচনা করেছিলাম সেইখান থেকে আমরা এই ধারণাটা পেয়েছি। হিসাবকাল ধারণা আমাদের হিসাবটা হবে 1 বছরের। তাহলে 15 মাস যেহেতু ভাড়া পেয়েছি, তাহলে আমাদের 3 মাস হচ্ছে অগ্রিম। তাহলে অগ্রিম 30,000 টাকা ইন্টু
15 মাস দিয়ে ভাগ করব, 3 মাস যেহেতু অগ্রিম, তাহলে আমরা 3 দিয়ে কি করব, গুণ করব। তাহলে আমাদের আসবে কত, 5,000 টাকা। সরি, দেখো আমাদের তাহলে আসে কত, 30,000 ভাগ 15 ইন্টু 3, 6,000 টাকা। আমরা যখন মাইনাস করবো সেটা আমরা ব্র্যাকেটে দেখাবো। তাহলে কত আসলো আমাদের ভাড়া প্রাপ্তি, 24,000 টাকা। এছাড়া আমাদের অন্যান্য আয়ের মধ্যে পাবো হচ্ছে, দেখো ব্যাংক জমার সুদ দেওয়া আছে 5,000 টাকা। ব্যাংক জমার সুদ 5,000 টাকা। এই হচ্ছে আমাদের অপরিচালন আয় 29,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবসময় টাকার গড় দুইটা দিব, যোগ বিয়োগ যা কিছু করার আমরা ইনার কলামে করব এবং আমাদের সব কাজ শেষ হলে তারপর আমরা আউটার কলামে বসাবো টোটালটা। তাহলে 29,000 টাকা হচ্ছে আমাদের অপরিচালন আয়ের পরিমাণ। উত্তর, অপরিচালন আয়ের পরিমাণ 29,000 টাকা। তারপর খ প্রশ্নে আমাদের বলেছে মোট মুনাফা অথবা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে। আমাদের খ প্রশ্নে মোট মুনাফা নির্ণয় করতে বলা হয়েছে কিংবা ক্ষতি। দেখো, সোহানা এন্টারপ্রাইজের বিশদ আয় বিবরণী 2017 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিবরণ। টাকার ঘর কয়টি আমরা জানি, 3টি। তাহলে দেখো আমাদের প্রশ্নে দেওয়া আছে পণ্য বিক্রয় হচ্ছে 1,30,000 টাকা, বিক্রয় 1,30,000 টাকা। এখানে দেখো বিক্রয় ফেরত দেওয়া আছে আমাদের রেওয়া মিলে 4,000 টাকা, মাইনাস পণ্য ফেরত শুধু লেখা, পণ্য ফেরত মানে এটা কি, বিক্রয় ডেবিট দিকে, রেওয়া মিলে ডেবিট দিকে দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে বিক্রয় ফেরত। 4,000 টাকা মাইনাস করলে হচ্ছে কত, 1,26,000 টাকা। এটা হচ্ছে আমাদের নিট বিক্রয়। মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। আমরা জানি নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা কি পেয়ে যাব, মোট মুনাফা পেয়ে যাব। বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা কিভাবে বের করব, প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 25,000 টাকা, ক্রয় 60,000 টাকা, মাইনাস আমাদের সমন্বয়ে দেওয়া আছে অলিখিত বহি ফেরত। বই ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত 3,000 টাকা, মাইনাস
অলিখিত, যেটা লেখা হয়নি এখন আমাদের সেটা অন্তর্ভুক্ত করতে হবে। অলিখিত বহি ফেরত অবলিক, তোমাদের সুবিধার জন্য এই ক্রয় ফেরত লিখে দিচ্ছি। ক্রয় ফেরত 3000 টাকা, সে 57,000 টাকা। তারপর আমদানি শুল্ক দেখো দেওয়া আছে 16,600 টাকা এবং আন্তঃপরিবহন দেওয়া আছে 2000 টাকা। আন্তঃপরিবহন মানে হচ্ছে আমাদের ক্রয় পরিবহন। আন্তঃপরিবহন অবলিক ক্রয় পরিবহন হচ্ছে 2000 টাকা। আমদানি শুল্ক দেওয়া আছে 16,600 টাকা। আমাদের আর কোনো প্রত্যক্ষ খরচ নেই, আমরা এগুলো এখন যোগ করব। 25,000 যোগ 57,000 যোগ 2,000 যোগ 16,600, 1,06,000 টাকা। 1,06,000 টাকা। এ থেকে আমরা কি করব? মাইনাস সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য যেটা আমাদের প্রশ্নে ছিল, সমন্বয়ে অবিকৃত পণ্যের মজুত 25,000 টাকা। 25,000 টাকা মাইনাস করব, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। মাইনাস 25,000, 75,600 টাকা। 75,600 টাকা। নিট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় 1,26,000 টাকা থেকে 75,600 মাইনাস করলে আমরা পাবো কত? 50,400 টাকা। দুইটি দাগ দিয়ে ক্লোজ করে দিব, হিসাবটাকে বন্ধ করে দিব। মোট মুনাফা, মোট মুনাফা নিট বিক্রয় থেকে যদি আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বেশি হতো তাহলে মোট ক্ষতি হতো। যেহেতু আমাদের নিট বিক্রয় থেকে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কম, এই জন্য কী হলো? আমাদের মুনাফা হলো। মুনাফা আমরা পেলাম কত তাহলে? মোট মুনাফা 50,400 টাকা। আমি আবার একটু বলছি, আমাদের অঙ্কে বিক্রয় ছিল 1,30,000, সেখান থেকে বিক্রয় ফেরত 4,000 টাকা মাইনাস করে পেলাম কত? 1,26,000 টাকা। এটা আমাদের নিট বিক্রয়। তারপর বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলে আমরা মোট মুনাফা বা ক্ষতি পেয়ে যাব। আমাদের প্রারম্ভিক মজুত পণ্য ছিল প্রশ্নের মিলে 25,000 টাকা, ক্রয় 60,000, যে অলিখিত বহিঃফেরত অর্থাৎ ক্রয় ফেরত ছিল 3,000 টাকা। 60,000 থেকে 3,000 মাইনাস করে পেলাম 57,000 টাকা। আন্তঃপরিবহন অর্থাৎ ক্রয় পরিবহন হলো 2,000 টাকা। আমদানি শুল্ক 16,600 টাকা। আমরা যোগ করে পেলাম 1,06,000 টাকা। সেখান থেকে আমাদের যেটা প্রশ্নে ছিল অবিকৃত পণ্যের মজুত অর্থাৎ সমাপনী মজুত পণ্য 25,000 টাকা মাইনাস করে এই 75,600 টাকা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় 75,600 টাকা মাইনাস করে পেলাম কত? 50,400 টাকা। এটাই হচ্ছে আমাদের মোট মুনাফা। শিক্ষার্থীরা, আমাদের গ প্রশ্নে বলা হয়েছে সোহানা এন্টারপ্রাইজের দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাই নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের পাঠ্য বইয়ে এই অঙ্কটা আমরা করিনি, কিন্তু এটা পরীক্ষায় 2019 সালে আসছে। এটা আসলে কলেজের এসএসসি যারা পড়ে তারা হচ্ছে এই
অনুপাত বিশ্লেষণ থেকে অঙ্কটা করে থাকে। আমরা শুধু আমাদের পাঠ্য বইয়ে অনুপাত বিশ্লেষণের কিছু দেওয়া ছিল, সেখানে ছিল চলতি দায় ক্ষমতা, চলতি দায় পরিশোধ ক্ষমতা যাচাই, সেটাতে আমরা শুধু চলতি অনুপাত এবং তারল্য অনুপাত করেছি। তাহলে আমরা আজকে দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাই কিভাবে করতে হয় আমরা সেটা করব। সোহানা এন্টারপ্রাইজের দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাই নির্ণয়। এটার জন্য আমাদের যে অনুপাতটার মাধ্যমে বিশ্লেষণ করব সেটি হচ্ছে দায় অনুপাত বা দায় মোট সম্পদ অনুপাত। দায় অনুপাত দায় মোট সম্পদ অনুপাত। এর সূত্রটি হচ্ছে আমাদের বহির্দায় মোট সম্পদ মোট সম্পত্তি অলিক বা ভুয়া সম্পদ বাদে। অলিক বা ভুয়া সম্পদ বাদে। অলিক বা ভুয়া সম্পদ যদি থাকে তাহলে আমাদের সম্পদ থেকে সেগুলো মাইনাস করে তারপর আমরা মোট সম্পদ থেকে বহির্দায়টা ভাগ করব। তাহলে আমরা একটু গণনা কার্য করে নেই। গণনা কার্য, বহির্দায়ী কোনগুলো আমাদের? আমাদের প্রশ্নে রেওয়া মিলে দেওয়া আছে আমাদের পাওনাদার 25,000 টাকা, পাওনাদার 25,000 টাকা, এবং আমাদের সমন্বয়ে ছিল অলিখিত বই ফেরত অর্থাৎ ক্রয় ফেরত। বাকিতে পণ্য ক্রয় করলে কি সৃষ্টি হয়? পাওনাদার সৃষ্টি হয়। যখন পাওনাদার অর্থাৎ দায়ের পরিমাণ বেড়ে যায়, যখন ক্রয়কৃত পণ্য আবার ফেরত দিব তখন আবার দায়ের পরিমাণ কি হয়ে যাবে? কমে যাবে। এই জন্য কী করতে হবে? আমাদের যে বহি ফেরতটা আছে, বহি ফেরত সেটা মাইনাস করতে হবে। 3,000 টাকা মাইনাস করে হচ্ছে কত? 22,000 টাকা। তারপর আছে আমাদের দেখো মানে আমাদের প্রশ্নে আছে 10% ঋণ 50,000 টাকা। তাহলে ঋণের সুদ বকেয়া, এটা আমাদের বকেয়া পরিশোধ করা হয়নি 1 বছরের 50,000 টাকার 10% হচ্ছে 5,000 টাকা। তারপর হচ্ছে 10% ঋণ হচ্ছে 50,000। এই 77,000 টাকা হচ্ছে আমাদের বহির্দায়।
তারপর এখন আমাদের কি বের করতে হবে? মোট সম্পত্তির পরিমাণ। আমাদের প্রশ্নে দেনাদার আছে ৮০,০০০ টাকা। তো আমরা লিখে ফেলি ৭৭,০০০ টাকা হচ্ছে বহির্দায়। আমরা পেলাম, আমি একটু লিখে নিয়ে রাখি এখানে ছোট করে। ৭৭,০০০ টাকা হলো বহির্দায়। গণনা কার্য। এখন আমরা মোট সম্পদের পরিমাণ বের করব। মোট সম্পদে এখানে দেনাদার ৮০,০০০ টাকা। আমাদের সমন্বয়ে বলা আছে দেনাদারে ২,০০০ টাকা আদায়যোগ্য নয়, অর্থাৎ কুড়িন মাইনাস কুড়িন হচ্ছে ২,০০০ টাকা আদায়যোগ্য নয়। দেনাদারের পরিমাণ কমে যাবে, তাহলে হচ্ছে কত? ৭৮,০০০ টাকা। আমি অগ্রিম $২,৪০০ ইন্টু ১২ মাস হচ্ছে, আর এখানে হবে ৩ মাস। দুঃখিত, এখানে বিমা সালামি ৩০/৪/১৮ অর্থাৎ ২০১৭ সালে আমরা অঙ্ক করছি, তাহলে ২০১৭ আর এখানে ৩০/৪/১৮ হচ্ছে, তার মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ৪ মাসের, এপ্রিল মাস ৪ মাসে অগ্রিম দেওয়া ১৮ সাল। তাহলে আমরা ১২ মাস দিয়ে ভাগ করে ৪ মাস দিয়ে গুণ করলে আমরা অগ্রিম টাকাটা পেয়ে যাব। তাহলে ১২ দুগুণে ২৪, ৪ দুগুণে ৮, ৮০০ টাকা। এই ৮০০ টাকা হচ্ছে আমার বিমা সালামি অগ্রিম। তারপর দেওয়া আছে ব্যাংকে জমা $৫০,০০০ টাকা। আমাদের সমাপনী মজুত পণ্য আছে ২৫,০০০ টাকা। সমাপনী মজুত পণ্য ২৫,০০০ টাকা। তাহলে কি ৭৮,৮০০, ৫০,০০০, ২৫,০০০ যোগ করে পেলাম কত? ১,৫৩,৮০০। ১,৫৩,৮০০। এটা হচ্ছে আমাদের সম্পদের পরিমাণ। সম্পত্তি, মোট সম্পত্তি, তাহলে দেনাদার থেকে কুড়িন ২,০০০ মাইনাস করে পেলাম ৭৮,০০০। বিমা সালামি অগ্রিম ২,৪০০ টাকা, ১২ মাস, ৪ মাসের অগ্রিম দেওয়া আছে ৮০০। ব্যাংক জমা ৫০,০০০ টাকা। সমাপনী মজুত পণ্য ২৫,০০০ টাকা। এই হচ্ছে ১,৫৩,৮০০ টাকা। তাহলে আমরা আমাদের যে সূত্রটা আছে সেখানে আমরা ১,৫৩,৮০০ টাকা বসিয়ে নিই। ১,৫৩,৮০০ ৭৭,০০০ ৭৭,০০০ ভাগ ১,৫৩,৮০০ 0.50। তার মানে আমাদের অনুপাত হচ্ছে 0.50:1। আমাদের দায় অনুপাত, দায় মোট সম্পদের অনুপাতের আদর্শ মান হচ্ছে, আদর্শ মান হচ্ছে 1:2। অর্থাৎ দায় ১ টাকা হলে সম্পদ হচ্ছে 2 টাকা। তাহলে আমাদের যে অঙ্কটা আছে সেটা আদর্শ মান কি সন্তোষজনক, যে মানটা পেয়েছি সেটাই আদর্শ মান।
2 টাকার বিপরীতে 1 টাকা, যেমন 1 টাকা বিপরীতে 50 পয়সা, তাহলে এটাও কি হচ্ছে আদর্শ মান। তা আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি দায় মোট সম্পত্তির অনুপাতের দায় মোট সম্পত্তির অনুপাতের আদর্শ মান 0.5:1। সুতরাং দীর্ঘ মেয়াদি দায় পরিশোধ ক্ষমতা সন্তোষজনক। এই হচ্ছে আমাদের অঙ্ক, আমরা সমাধান করলাম 2019 সালের সৃজনশীল 1 নাম্বার বোর্ডের। আমরা পরবর্তী ক্লাসে এরকম পর্যায়ক্রমে আমরা বোর্ড কোশ্চেনগুলো সমাধান করব। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। বাসায় তোমরা আবার প্র্যাকটিস করবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।